আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমার নাম দীপেন ভট্টাচার্য। আজ শুক্রবার 17 জানুয়ারি 2025। বর্তমানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে দু একটা কথা আমি বলতে চাইছিলাম। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমাদের মহাবিশ্বের সামগ্রিক যে মডেল রয়েছে তার নাম হচ্ছে ল্যামডা সিডিয়াম। সেই মডেলটি নিয়ে দু একটি কথা আজকে বলবো। ল্যামডা সিডিএম এই কথাগুলোর মধ্যেই আমাদের মহাবিশ্বের যে মূল উপাদানগুলো সেগুলো রয়েছে। প্রথমে বলি সিডিএম কী জিনিস। সিডিএম হচ্ছে কোল্ড ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার বা তমবস্তু বলতে পারেন, অন্ধকার বস্তু বলতে পারেন। আমরা মনে করছি যে আমাদের যে সামগ্রিক যে বস্তু আছে ম্যাটার, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এই তমবস্তু বা ডার্ক ম্যাটার। মহাবিশ্বের 30 ভাগ যদি বস্তু দিয়ে তৈরি হয়, তার মধ্যে 25 ভাগই হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা আমরা চোখে দেখি না। তার উপর আলো ফেললেও তাকে দেখা যায় না। আর মাত্র 5 ভাগ হলো যে এরকম আমাদের মতো বস্তু, গ্যালাক্সি, নক্ষত্র যা দিয়ে তৈরি। তো এটা হচ্ছে কোল্ড ডার্ক ম্যাটার। এবং কিভাবে ডার্ক ম্যাটার এলো, কেন আমরা মনে করছি ডার্ক ম্যাটার আছে, সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয়। আরেকদিন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর বাদ বাকি যে 70 ভাগ, সেটা হচ্ছে এক ধরনের শক্তি, যাকে আমরা ডার্ক এনার্জি বলি। এই ডার্ক এনার্জিকেও কিন্তু আমরা সরাসরি দেখতে পাইনি। ডার্ক এনার্জি কেন আছে সেটা এসেছে এই অবজারভেশন থেকে, এই পর্যবেক্ষণ থেকে, যে আমরা মহাবিশ্ব শুধু যে প্রসারিত হচ্ছে তাই নয়, যত দিন যাচ্ছে তত সে দ্রুত প্রসারিত হচ্ছে। এটা 1998 সনে কিছু সুপারনোভা, বহু দূরের গ্যালাক্সির সুপারনোভার উজ্জ্বলতা বিচার করে, টাইপ 1A সুপারনোভার উজ্জ্বলতা বিচার করে দেখা গেল যে আমরা যে উজ্জ্বলতাটা আশা করছিলাম তার থেকে সেগুলো ম্রিয়মাণ। অর্থাৎ মহাবিশ্ব যতটুকু প্রসারণ হওয়ার কথা ছিল তার থেকে বেশি প্রসারিত হয়েছে। তো কিভাবে হলো, তার জন্য এক ধরনের শক্তি লাগবে। তো সেই শক্তিটাকে আমরা পেলাম আইনস্টাইনের যে আপেক্ষিকতা সূত্র আছে, ফিল্ড ইকুয়েশন, জেনারেল রিলেটিভিটির। সেই ফিল্ড ইকুয়েশন একটি ল্যামডা নামে একটি রাশি রয়েছে, যাকে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বলা হয়। কিন্তু এই ল্যামডাটা আইনস্টাইন ব্যবহার করেছিলেন যাতে মহাবিশ্ব যে অস্থিতিশীল, অর্থাৎ হচ্ছে তার ইকুয়েশন দেখা যাচ্ছিল যে মহাবিশ্বের বস্তুরা হয় আপতিত হবে একে অপর থেকে অথবা দূরে সরে যাবে, সেটার থেকে রক্ষা করতে যাতে এটা স্থিত থাকে, সেই জন্য তিনি ল্যামডা রাশিটির ব্যবহার করেছিলেন অ্যাডহক কিছুটা। 1998 পর থেকে এই রাশিটাকে আমরা ব্যবহার করছি এক ধরনের ডার্ক এনার্জি হিসাবে, যেটা মহাবিশ্বের প্রসারণকে আরও গতিশীল করছে। কিভাবে এই এনার্জিটা স্থানকালের সঙ্গে যুক্ত এবং কিভাবে সেটা প্রসারণ করছে সেটা কিন্তু আমরা জানি না। এটা এক ধরনের জ্যামিতিক প্রভাব বলা যায়। অর্থাৎ আইনস্টাইনের পুরো তত্ত্বটাই এমন জ্যামিতিক যে ল্যামডাটা সেই স্থানকালের মধ্যে যেন প্রথিত। তো এখন এই ব্যাপার হলো যে গত 20-25 বছর ধরে আমাদের যে জ্যোতির্বিজ্ঞানের পাঠ্যপুস্তক, তাতে ল্যামডা সিডিএম মডেলটি একটি সফল মডেল হিসাবে আমরা গণ্য করছি। তার কারণ হলো এটি বিভিন্ন ধরনের যে অবজারভেশন, পর্যবেক্ষণ, মূলত যেমন ধরুন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সেটাকে, সেই পর্যবেক্ষণটাকে সফলভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এবং পরবর্তীকালে গ্যালাক্সি ক্লাস্টার কীভাবে হয়েছে ইত্যাদি, সেগুলো আমরা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো কাজেই ধরে নিচ্ছি 70 ভাগ হচ্ছে গিয়ে অন্ধকার শক্তি, ডার্ক এনার্জি, 25 ভাগ হলো গিয়ে ডার্ক ম্যাটার, আর 5 ভাগ হচ্ছে আপনার রেগুলার ম্যাটার, আমরা যে বস্তুগুলো দেখতে পাই। তো ল্যামডা সিডিএম মডেলের অন্যতম যেটা
প্রিজাম্পশন ধরে নিতে হবে সেটা হলো যে মহাবিশ্বের সমসত্ব। সমসত্ব মানে হলো যে আমরা যে কোনো জায়গায় যাই না কেন আমাদের চারদিকের গ্যালাক্সিগুলো একইভাবে রয়েছে, বা গ্যালাক্সির দল, গ্যালাক্সিক ক্লাস্টারগুলো, এবং আইসোট্রপিক, অর্থাৎ যে কোনো দিকে আমরা তাকাই না কেন সেই দিকেরও যে বিস্তার বা বিতরণ গ্যালাক্সি বা গ্যালাক্সি ক্লাস্টারের সেটা মোটামুটি একই। এটাকে কসমোলজিক্যাল প্রিন্সিপাল বলতে পারেন বা কোপার্নিকান প্রিন্সিপাল বলতে পারেন, যেটা বলছে যে মহাবিশ্বের কোনো বিশেষ জায়গা নেই যাকে আলাদা করে দেবে অন্যান্য জায়গা থেকে। মানে আমি যাকে বলা হয় কমন সেন্সিক্যাল একটা জিনিস। যদিও আমরা দেখছি এখন যে মহাবিশ্বের বিভিন্ন জায়গা পুরোপুরিভাবে সমসত্ব নয়, সেখানে অনেক গ্যালাক্সিগুলো তৈরি হয়েছে একটা ফিলামেন্ট আকারে, এবং তার মধ্যে ভয়েড আছে, বড় বড় শূন্যস্থান যেগুলো 100, 200, 300 মিলিয়ন আলোকবর্ষ তার ব্যাস, যেটা ল্যামডা সিডিএম দিয়েও কিন্তু আসলে এগুলোর যে গঠন তৈরি হয়েছে ধীরে ধীরে গত প্রায় 13.8 বিলিয়ন বছর ধরে, যেটা হচ্ছে গ্যালাক্সি আমাদের মহাবিশ্বের বয়স, সেটা ব্যাখ্যা করা সম্ভব। আজকের আলোচনাটা আমি খুব সংক্ষিপ্তভাবে একটা নতুন মডেলের কথা বলতে চাইছি, যে মডেলটার নাম হচ্ছে টাইমস্কেপ মডেল। এটার মূল প্রবক্তা নিউজিল্যান্ডের একটি গবেষণা দল, ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি। তাতে তারা বলছেন যে আসলে ডার্ক এনার্জি বলতে আমরা যা বুঝাই সেটাকে, সেই মডেলটা বাদ দিয়ে আমরা অন্য একটি মডেলের কথা চিন্তা করতে। সেটা কি? সেটা হলো যে মহাবিশ্ব এই মুহূর্তে অনেক ভয়েড এবং অনেক ফিলামেন্ট, তারা এগুলোকে ওয়াল বলছে, গ্যালাক্সির পরপর তৈরি হয়েছে, গ্যালাক্সির দেয়াল সৃষ্টি করেছে। এগুলোকে যদি আমরা আমলে নেই তাহলে ডার্ক এনার্জি ছাড়াও আমরা মহাবিশ্বকে ব্যাখ্যা করতে পারি। কেমনভাবে? ভয়েডগুলোতে সময় দ্রুত চলে, অর্থাৎ সেখানে যেহেতু বস্তু নেই সেই জন্য মাধ্যাকর্ষণ শক্তি কম, মহাকর্ষণ শক্তি কম, সেখানে সময় দ্রুত চলে। আর যেখানে আপনার বস্তুরা রয়েছে, গ্যালাক্সিগুলো রয়েছে, সেখানে আপনার সময় আস্তে চলে। আমি যদি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দেখি, আবার ভয়েডগুলো দেখি, তাতে সময়ের একটা বিস্তর তফাৎ, যেটা তারা বলতে চাইছেন। তো এখন যেটা হচ্ছে যে যখন সেই সুপারনোভা থেকে আলো আমাদের কাছে আসছে, সেই আলোটা যখন ভয়েড মধ্যে দিয়ে আছে, তখন একটা দ্রুত প্রসারণের ব্যাপার হচ্ছে সেখানে। কারণ ভয়েডের মধ্যে সময়টা যেহেতু দ্রুত চলছে, তাতে আমরা মনে করছি আলোটা যখন পাড়ি দিচ্ছে তার জন্য সময়টা দ্রুত চলছে, কাজে সে এক ধরনের ত্বরণের মধ্যে দিয়ে যাচ্ছে, আপেক্ষিকভাবে ত্বরণ আমাদের তুলনায়। যেখানে হয়তো অন্য গ্যালাক্সি রয়েছে সেখানে সময় আস্তে চলছে, সেখানে আলো অত দ্রুত যাচ্ছে না। কাজেই এই যে দুটোর মধ্যে একটা তফাৎ, সেটা এক ধরনের ইলিউশন, এক ধরনের বিভ্রম সৃষ্টি করছে। এবং এই বিভ্রমের ফলে আমরা মনে করছি যে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হচ্ছে, কিন্তু এই যে অ্যাক্সেলারেশন সেটা আসলে সত্যি নয়। তো এটা এই ধরনের জিনিস কিন্তু যে আগেও যে বলা হয়নি তা নয়, অনেক বেশ কিছু বিজ্ঞানী পুরো 2000 এই শতাব্দীর প্রথম থেকে এটা বলে আসছেন। তো এখন এটা এমন না যে তারা বলছেন যে ডার্ক এনার্জি নেই, এখনও তারা সঠিক মানে একদম নিশ্চিতভাবে বলছেন না, কিন্তু এটা সেদিকেই যাচ্ছে আর কি। আমি যদি বলি যে আপনি যদি কোনো ভোট নেন এখন ব্যালট, তাহলে দেখা যাবে যে 90% জ্যোতির্বিজ্ঞানী বলবেন, কসমোলজিস্ট বলবেন যে না, এই জিনিসটা ঠিক নয়, ডার্ক এনার্জি এখনও আমরা জানি এটা প্রতিষ্ঠিত সত্য, এবং আপাতত যতক্ষণ না আমরা আরও প্রমাণ পাচ্ছি সেটা আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা ব্যাপার যেটা ইন্টারেস্টিং, সেটা হলো যে এই যে টাইমস্কেপ মডেল যেটা বলা হচ্ছে, সেটা আমাদের একটি সমাধান দিতে পারে, সেই সমাধানটা একটি সমস্যার সমাধান দিতে পারে। সেই সমস্যাটার নাম হচ্ছে হাবল টেনশন। হাবল টেনশন কি? হাবল প্যারামিটার বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন দুটি গ্যালাক্সি একে অপর থেকে কত দ্রুত সরে যাচ্ছে সেটা যদি আমরা মাপতে চাই, সেই পরিমাণটি। তো ধরুন আমরা যখন ছাত্র ছিলাম তখন এই যে হাবল প্যারামিটারটা সঠিক তখন আমরা জানতাম না। আমরা বলতাম যে এটা 50 থেকে 100
এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে। দুটি গ্যালাক্সি যদি 1 মেগাপারসেক দূরে থাকে একে অপর থেকে, 1 মেগাপারসেক হচ্ছে 3.26 মিলিয়ন আলোকবর্ষ, অথবা ধরুন 32 লক্ষ আলোকবর্ষ। তারা যখন একে অপর থেকে কত দ্রুত সরে যায় সেটা হচ্ছে হাবল প্যারামিটার। তো তখন আমরা বলতাম তারা 50 কিলোমিটার প্রতি সেকেন্ডে দূরে সরে যেতে পারে, অথবা 100 কিলোমিটার প্রতি সেকেন্ডে দ্রুত সরে যেতে পারে তাদের। তো এখন বর্তমানে যেটা আমরা পাচ্ছি, আমরা দুটো হিসাব পাচ্ছি। একটা এই যে সুপারনোভা, যাকে আমরা স্থানীয় হিসাব বলি, এই সুপারনোভা দিয়ে যখন আমরা বিচার করি তখন দেখা যাচ্ছে যে এর মানটা হচ্ছে 72 কি 73 কিলোমিটার প্রতি সেকেন্ডে। দুটি গ্যালাক্সি একে অপর থেকে দ্রুত সরে যাচ্ছে এই গতিবেগে। আর আমরা যদি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সেই অতি দূর মহাবিশ্বের প্রথম থেকে যে আলোটা আমাদের কাছে আজকে 13.8 বিলিয়ন বছর পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটা দিয়ে আমরা বিচার করি, তাহলে যে হিসাবটা পাওয়া যাচ্ছে 73 কিলোমিটার প্রতি সেকেন্ডে আর 67। এটা বলবেন যে এটা এমন কি, আগে তো আমাদের ছিল 50 আর 100, এখন আমরা 6 কিলোমিটার প্রতি সেকেন্ডে মাত্র তফাৎ পাচ্ছি। কিন্তু এখন আমি যেটা বললাম, প্রিসিশন কসমোলজির যুগ, এই জিনিসটা বিজ্ঞানীদের খুব ভাবাচ্ছে যে কেন এই তফাৎটা হচ্ছে। এবং দুই দলই, যারা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন অতি দূরের জিনিস নিয়ে, তারা বলছেন আমরা কোনো গরমিল পাচ্ছি না। আবার যারা স্থানীয় হিসাব করছেন সুপারনোভা দিয়ে, তারাও বলছেন আমরা কোনো গরমিল পাচ্ছি না। তো এই জিনিসটাকে বলে হাবল টেনশন, এক ধরনের দ্বন্দ্ব। তো টাইমস্কেপ মডেল যারা বলছে যে আমরা এই দ্বন্দ্বের সমাধান করতে পারি, কিভাবে করতে পারি, তারা বলছে যে যখন মহাবিশ্ব সৃষ্টি হলো তখন বেশি ভয়েড ছিল না, এই যে শূন্যস্থান বলছি ছিল না, তখন বস্তু পুঞ্জ, গ্যালাক্সি পুঞ্জ সব কাছাকাছি ছিল, কাজে সময় সেখানে আসতে বইতো। আর যত দিন যাচ্ছে সময় এখন ভয়েডের সৃষ্টি হচ্ছে বেশি, সময় দ্রুত বইছে। কাজেই স্থানীয়ভাবে আমরা যখন মাপি তখন এই জিনিসটার গতিটা আমরা বেশি পাই, আর যখন দূর থেকে আসছে যেটা, সেটার সঙ্গে স্থানীয় একসাথে করে যখন আমরা গড় করি তখন এটা একটু কম হবে। কিন্তু আপাতত আমি এই বলেই থামি, এটা যে আমরা এমন ধরনের এক এক ধরনের প্যারাডাইমে বাস করি। যেমন ধরুন, যখন কোপারনিকাসের আগে আমাদের প্যারাডাইম ছিল যে পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র, তারপরে একটা আমাদের প্যারাডাইম শিফট হলো এক ধরনের বিপ্লবের মাধ্যমে। তো এখন ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার কি এক ধরনের প্যারাডাইম, এখনও যথেষ্ট দিন যায়নি। এটা একটা মানে আমার মতে, যেটা তো আমাদের 40 হয়তো ধরুন 50 বছর হবে ডার্ক ম্যাটারের বয়স, আর 20 বছর হলো গিয়ে ডার্ক এনার্জির বয়স। কাজে এখনও অনেক দূর আমাদের যেতে হবে এটাকে সঠিক প্যারাডাইম হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু যেটাই হোক না কেন, এটা একটা খুব এক্সাইটিং সময় আমি বলবো। এবং আমরা দেখছি যে ভবিষ্যতে কোন ধরনের মডেল শেষ পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ আর ডার্ক এনার্জিকে যদি আমরা স্থায়ীভাবেই করি তাহলে এটার প্রকৃত রূপ আমাদের উদ্ঘাটন করতে হবে। একই কথা যায় ডার্ক ম্যাটারের প্রতি।